নমস্কার বন্ধুরা, লিভিয়ার ডু ম্যাথমেটিক্স চ্যানেলে স্বাগত। আজকে আমরা আবার পাটিগণিতের বিবিধ রূপায়ণ পাবলিকেশনের বই নিয়ে হাজির হয়েছি। তো ন্যাশনাল মেন্স কাম মেরিট পরীক্ষার্থীদের জন্য খুব গুরুত্বপূর্ণ, আর অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের সমানভাবে গুরুত্বপূর্ণ, কারণ তারা এখান থেকে পাটিগণিতের অঙ্ক কীভাবে শর্টকাটে করতে হয় শিখতে পারবে তোমরা। তো চলো আর দেরি না করে আমরা শুরু করি। এর আগের দিন আমরা প্রথম 5টা প্রশ্নের সমাধান করেছিলাম, সেই ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, যারা দেখোনি তারা দেখে নাও। আজকে আমরা শুরু করছি 6 দাগ থেকে। কি বলেছে দেখো, 12 জন লোক দৈনিক 9 ঘন্টা করে খেটে 30 দিনে একটা কাজ করতে পারে, তাহলে দৈনিক 5 ঘন্টা করে খেটে কতজন লোক 10 গুণ কাজ 24 দিনে করতে পারবে। তাহলে আমাদেরকে বের করতে হবে কতজন লোক। তাহলে যেটা বের করতে হবে সেটা সবার ডান দিকে লিখবো, জন বা লোক সংখ্যা লিখতে পারো। কতক্ষণ করে কাজ করে তার আগে লিখবো ঘন্টা, আর কত দিন ধরে কাজ করে সেটা তার আগে লিখলাম। দেখো 12 জন লোক প্রথমে দৈনিক 9 ঘন্টা কাজ করে, তাহলে ঘন্টার তলায় 9 লিখলাম। 30 দিনে কাজটা সম্পন্ন করে, তাহলে দিনের তলায় 30 লিখলাম। ঠিক আছে, এবার আমি প্রথমে ধরে নিই, এখানে বলেছি দেখো 10 গুণ কাজ করে। আমি প্রথমে ধরে নিই ওই একই কাজটা দৈনিক 5 ঘন্টা করে কাজ করলে 24 দিনে করতে পারবে কতজন লোক, সেটা আমরা বার করি। যেহেতু 10 গুণ বলেছে, এখানে যতজন লাগবে তাহলে এর 10 গুণ কাজ করতে তার 10 গুণ বেশি লোক লাগবে, 10 দিয়ে গুণ করে দিলে আমরা উত্তর পেয়ে যাব। তাহলে এখানে প্রথমে বের করি লোক সংখ্যাটা কত হবে। না, প্রথমে জিজ্ঞাসা চিহ্নের উপরে যে সংখ্যাটা তাকে লিখে ফেলবো আমরা, তারপর গুণ চিহ্ন দেবো। এবার একটাকে স্থির রাখবো, তাহলে প্রথমে দিনটাকে স্থির করে দাও। কি আছে, ঘন্টা 9 আর ঘন্টা 5, তাই তো? তার মানে প্রতিদিন 9 ঘন্টা কাজ করছিল আগে, এখন করছে প্রতিদিন 5 ঘন্টা। তাহলে কম সময়ে কাজ করছে, তাহলে কম সময়ে একটা কাজকে সম্পন্ন করতে গেলে বেশি লোক লাগাতে হবে না? আগে দৈনিক 9 ঘন্টা কাজ করতো, এখন দৈনিক 5 ঘন্টা করে কাজ করছে। তাহলে দৈনিক 5 ঘন্টা করে কাজ করছে মানে কম সময়ে কাজ করছে, তাহলে লোক সংখ্যা বেশি লাগবে। তাহলে বেশি হতে গেলে কি, উপরে বড় সংখ্যাটা নিচে ছোট সংখ্যাটা, তাহলে উপরে লাগবে 9, নিচে রাখবো 5কে, রেখে গুণ করব। গুণ, এবার এই ঘন্টাটাকে স্থির রাখবো। এবার দেখো দিন আগে ছিল 30 দিনে কাজটা সম্পন্ন হচ্ছিল, এখন 24 দিনে সম্পন্ন হচ্ছে, তাই তো? তার মানে দিন সংখ্যা কমে গেছে, তার মানে কম দিনে একটা কাজকে শেষ করতে চাইছি, তাহলে বেশি লোক লাগাতে হবে আমাকে। তাহলে এখানেও বাড়ছে বেশি, তাহলে বড় সংখ্যাটা উপরে রাখবো। তাহলে উপরে থাকবে 30 আর নিচে থাকবে 24। তাহলে 12 দিয়ে কাটাকাটি করো, 12 দুগুণে 24, 5 দিয়ে কাটাকাটি করো 30কে, 5 6 30, 2 দিয়ে কাটা করো 6কে, 2 3 9, 3 আর 9 গুণ করলে 27। তাহলে 27 জন লোক লাগবে। এখন যেহেতু 10 গুণ কাজ বলেছে, তাহলে তাকে 10 দিয়ে গুণ করে দেবো। 27 গুণিত 10 সমান 270 জন লোক আমাদের লাগবে কাজটা সম্পন্ন করতে, 10 গুণ কাজটি সম্পন্ন করতে। উত্তর হয়ে যাবে অপশন এ সঠিক উত্তর। তো চলো এর পরের দাগের অঙ্কে চলে যাব। বলছে 3 জন পুরুষ বা 7 জন স্ত্রীলোক একটি কাজ 64 দিনে করতে পারে, তবে কত দিনে 7 জন পুরুষ ও 5 জন স্ত্রীলোক এই কাজের দ্বিগুণ কাজ করতে পারবে? এবার আমরা 7 দাগের অঙ্কটা করবো বন্ধুরা, এটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ অঙ্ক। তো তোমরা এই অঙ্কটা ভালো করে মনোযোগ দিয়ে লক্ষ্য করো। দেখো বলেছে যদি 3 জন পুরুষ বা 7 জন স্ত্রীলোক, এখানে এই বা কথাটা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু এটার মানে আছে 3 জন পুরুষ অথবা 7 জন স্ত্রীলোক একটা কাজ 64 দিনে করতে পারে, তবে 7 জন পুরুষ ও 5 জন, এখানে কিন্তু বা নেই, স্ত্রীলোক ওই কাজের দ্বিগুণ কাজ করতে পারবে কত দিনে আমাদেরকে বের করতে হবে, তাই তো? তো ভালো করে লক্ষ্য করো। তাহলে কি বলেছে, 3 জন পুরুষ বা 7 জন স্ত্রীলোক একটা কাজ 64 দিনে করতে পারে। আমি ধরে নিচ্ছি কাজটা হচ্ছে আমাদের এক অংশ, ঠিক আছে? তাহলে কি বলেছে, 3 জন পুরুষ বা 7 জন স্ত্রীলোক, আগে 3 জন পুরুষের কথাটা আমি ধরি। তাহলে 3 জন পুরুষ কত দিনে বলছে, 64 দিনে করতে পারে। তাহলে 3 জন পুরুষ 64 দিনে করে এক অংশ কাজ, ঠিক আছে? তাহলে 3 জন পুরুষ একদিনে কত করবে? 64 দিনে যা করে একদিনে তার থেকে নিশ্চয়ই অনেক কম কাজ করবে, তাহলে 64 দিয়ে ভাগ করে দেবো, এত অংশ কাজ হয়েছে। এবার 3 জন পুরুষ যা করছে, একজন পুরুষ নিশ্চয়ই তার থেকে কম কাজ করবে, তাই তো? তাহলে একজন পুরুষ একদিনে করে, তাহলে 3 জন পুরুষ একদিনে যা করছিল একজন পুরুষ একদিনে তার থেকেও কম করবে, তাহলে 3 দিয়ে ভাগ করে দেবো, তাহলে 1/64, নিচে 3টা চলে আসবে, তার মানে এত অংশ হয়ে গেল, ঠিক আছে? তাহলে এবার আমরা অঙ্কটা ভালো করে পড়ি। দেখো কি বলেছে, 7 জন পুরুষ ও 5 জন স্ত্রীলোক, তাই তো? তাহলে আমরা আগে 7 জন পুরুষটা বের করব, চলো। তাহলে 3 জন পুরুষ, একজন পুরুষ বের করেছে একদিনে কতটা করে, তাহলে 7 জন পুরুষ একদিনে কতটা করবে? একজন পুরুষ একদিনে যা করে 7 জন পুরুষ তার থেকে বেশি করবে, তাহলে 7 দিয়ে গুণ করবো, গুণ করা মানে লবে লিখবো 7টাকে, তাহলে হয়ে যাবে 7/64 গুণিত 3 অংশ। এটা পুরুষের হয়ে গেল। এবার মহিলা দেখো, 7 জন স্ত্রীলোক একটা কাজ 64 দিনে করতে পারে, তাই তো? তাহলে 7 জন স্ত্রীলোক
দিনে করে কতটা কাজ, ওই সমগ্র কাজটা, তার মানে একাংশ। ঠিক আছে, তাহলে 7 জন স্ত্রীলোক 64 দিনে যা করে একদিনে তার থেকে নিশ্চয়ই অনেক কাজ করবে, তাহলে 64 দিয়ে ভাগ করব, তাহলে হয়ে যাবে 1/64 অংশ। এবার 7 জন স্ত্রীলোকের পরিবর্তে যদি কাজটা একজন স্ত্রীলোক করতো, তাহলে একজন স্ত্রীলোক নিশ্চয়ই একদিনে আরও অনেক কাজ করবে। 7 জন স্ত্রীলোক একদিনে যা করে একজন স্ত্রীলোক তার থেকে কম কাজ করবে, তাহলে 7টা নিচে চলে আসবে, মানে ভাগ হয়ে যাবে। হয়েছে। এবার কি বলেছে, 5 জন স্ত্রীলোক ওই কাজের দ্বিগুণ কাজ কত দিনে করতে পারতো, তাহলে একজন স্ত্রীলোক যা করে, এবার 5 জন স্ত্রীলোকের জন্য বার করবো আমরা, তাহলে 5 জন স্ত্রীলোক একদিনে করে কতটা দেখো, 5 জন স্ত্রীলোক একদিনে করবে 5 গুণ কাজ করবে, তাহলে 5টা লবে চলে যাবে, 5/64 গুণিত 7 অংশ, তাই তো। তাহলে 7 জন পুরুষ একদিনে করছে 7/64 গুণিত 3, 5 জন স্ত্রীলোক একদিনে করছে 5/64 গুণিত 7 অংশ। তাহলে বলেছে যে এখানে এবার অঙ্কটা দেখো, 7 জন পুরুষ ও 5 জন স্ত্রীলোক ওই কাজের দ্বিগুণ কাজ, তাই তো। তাহলে 7 জন পুরুষ, এখানে লেখো এবার 7 জন পুরুষ ও 5 জন স্ত্রীলোক একত্রে একদিনে কতটা কাজ করবে, একত্রে একদিনে করে দেখো, 7 জন পুরুষ করে 7/64 গুণিত 3 অংশ, আর 5 জন স্ত্রীলোক করে 5/64 গুণিত 7 অংশ। ঠিক আছে, এবার দেখো এই দুটো যোগ করবো আমরা, দেখো দুটোরই হরেতে 64 আছে, তাহলে 1/64 কমন নিয়ে নেব, নিলে হয়ে যাবে 7/3 যোগ 5/7, তাই তো, এত অংশ হয়েছে, সমান নিচে 1/64 থাকলো, 3 আর 7 লসাগু হয়ে যাবে 21, 3 হলে এখানে 21কে 3 দিয়ে ভাগ করলে 3 7 21, 7 7 49, ভগ্নাংশে যোগের নিয়ম, নিচে 7 ছিল, 7 3 21, তাহলে 3 5 15, এত অংশ। ঠিক আছে, তাহলে কি হলো, এবার 49-এর সাথে 15 যোগ করলে কত হবে, 64 হবে, তাহলে এখানে হবে 64/21 অংশ, কাটাকাটি করে দাও, 64 64 কেটে যাবে, তাহলে হয়ে যাবে 1/21 অংশ, তাই তো। তাহলে 7 জনের পুরুষ আর 5 জন স্ত্রীলোক 1/21 অংশ কাজ করে, তাহলে এখানে লিখতে পারো 7 জন পুরুষ ও 5 জন স্ত্রী 1/21 অংশ কাজ করে একদিনে, তাই তো। তাহলে এই 7 জন পুরুষ ও 5 জন স্ত্রী 1 অংশ কাজ করবে কত দিনে, অনেক বেশি দিন হয়ে যাবে, বাড়বে, 1/21 অংশটা কম তো, তাহলে কি হবে না, বাড়লে বড় সংখ্যাটা উপরে লিখতে হয়, তাহলে উপরে যাবে 21 আর নিচে আসবে একটা ছোট সংখ্যা 21-এর একদিনে, তার মানে গুণ করলে হবে 21 দিনে, তাই তো। তাহলে কি বলেছে, 1 অংশ কাজ করছে 21 দিনে, কিন্তু এখানে প্রশ্নটা কি ছিল, 1 অংশ কাজ নয়, এখানে বলেছে ওই কাজের দ্বিগুণ কাজ কত দিনে করতে পারবে, তাহলে 1 অংশ কাজের দ্বিগুণ কত, 2 অংশ, তাহলে 1 অংশ কাজ যদি 21 দিনে করে, তাহলে 2 অংশ কাজ করবে 21 গুণিত 2 সমান 42 দিনে। ঠিক আছে, এই 2 অংশ তোমরা এটা নিয়ে যদি সমস্যা মনে হয় এটা নাও লিখতে পারো, তাহলে 1 অংশ কাজ করতে যদি 21 দিন লাগে, যে কাজটা করতে 21 দিন লাগছে তার 2 অংশ কাজ করতে তার দ্বিগুণ সময় লাগবে, তাহলে 42 দিন সময় লাগবে, 21 গুণিত 2 সমান 42 দিনটা হয়ে যাবে উত্তর, তাহলে অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। এবার আমরা 8-এর দাগের অঙ্কটা করব। দেখো 8-এর দাগের অঙ্কটাতে কি বলেছে, যে যদি 20 জন লোক দৈনিক 9 ঘন্টা খেটে 12 দিনে 45 বিঘা জমির ধান কাটতে পারে, তবে 24 জন স্ত্রীলোক, দেখো এখানে কিন্তু বলেছিল 20 জন লোক, আর এখানে বলেছে 24 জন স্ত্রীলোক দৈনিক 12 ঘন্টা খেটে 60 দিনে কত বিঘা জমির ধান কাটতে পারবে। আর ব্যাকেটে বলে দেওয়া আছে 3 জন স্ত্রীলোকের কাজ 2 জন পুরুষের কাজ সমান, তাই তো। তাহলে 3 জন স্ত্রীলোকের কাজ সমান 2 জন পুরুষ লোকের কাজ, তাই তো। তাহলে 1 জন স্ত্রীলোকের কাজ সমান কি, কম হবে তো, তাহলে 3 দিয়ে ভাগ করে দেব, 3 জন পুরুষ লোকের কাজ। এবার আমাকে কতজন বলেছে এখানে, যে 24 জন স্ত্রীলোক, তাহলে 24 জন স্ত্রীলোক হলে 24 দিয়ে গুণ করে দেবো, বেড়ে যাবে যেহেতু, তাহলে 1 জন স্ত্রীলোক সমান 2-3 জন পুরুষ লোক, তাহলে 24 জন স্ত্রীলোক কত হবে না, গুণ করতে হবে 24 দিয়ে, তাহলে এতজন পুরুষ গুণ করলে 3 × 8 = 24, তাহলে 16 জন পুরুষের সাথে সমান কাজ করবে। এবার আমরা অঙ্কে চলে যাই, কি বার করতে বলেছে,
কত বিঘা জমির ধান কাটতে পারবে, তাই তো? তাহলে সবার ডান দিকে বিঘাটা রাখি, ঠিক আছে। আচ্ছা, আর কি আছে এখানে? কত ঘন্টা করে কাজ করে, তাই তো? তাহলে কত ঘন্টা করে কাজ করে, তারপরে আছে কত দিন কাজ করে, আর কত জন কাজ করে। তাহলে প্রথমে 20 জন লোক, তাহলে 20 লেখো। দৈনিক 9 ঘন্টা করে কাজ করে, ঘন্টার তলায় 9 লেখো। 12 দিনে, দিনের তলায় 12 লেখো, এটা দিন। 45 বিঘা জমির ধান চাষ করে, তাহলে বিঘার তলায় 45, ঠিক আছে। আচ্ছা, এবার বলেছে 24 জন স্ত্রীলোক, আমরা এইমাত্র বের করেছি 24 জন স্ত্রীলোক হচ্ছে 16 জন পুরুষের সাথে সমান। তাহলে 24 জন স্ত্রীলোকের জায়গায় আমরা লিখে দেবো 16 জন পুরুষ, তাহলে 16 লিখে দাও। 12 ঘন্টা খাটে দৈনিক, তাহলে ঘন্টার তলায় 12 লেখো। 60 দিনে কত বিঘা জমি চাষ, দিনের তলায় 60 লেখো, আর কত বিঘা আমাদেরকে বার করতে হবে। তাহলে দেখো কত বিঘা জমি চাষ করতে পারবে, বিঘা সমান, তাহলে জিজ্ঞাসা চিহ্নের উপরে কি আছে 45, লিখে ফেললাম, গুণ চিহ্ন দেব, ঠিক আছে। এবার দেখো এখানে মোট 4টে আছে, এর আগের অঙ্কগুলোতে আমরা 3টে করে দেখেছিলাম, এখানে 4টে আছে দেখো জিনিস, জন, দিন, ঘন্টা আর বিঘা, ঠিক আছে। তো আগে যখন 3টে ছিল আমরা একটা করে স্থির রাখছিলাম আর দুটো নিয়ে কাজ করছিলাম, এখানে 4টে আছে তো তাহলে দুটো করে স্থির রাখবো। তাহলে প্রথমে আমরা এইটা আর এইটা স্থির রাখি, দেখো তার মানে এই দুটো স্থির থাকলো। তাহলে কি পড়ে আছে, ঘন্টা আর বিঘা, তাই তো? ঘন্টা, তাহলে শুধু কাজ করব ঘন্টা আর বিঘা নিয়ে। দেখো ঘন্টাটা 9 থেকে কত হয়েছে, 12 ঘন্টা, তাহলে বেশি সময় কাজ করলে বেশি বিঘা জমি চাষ করা যাবে, তাই তো? তাহলে বাড়বে, বাড়লেতে আমরা জানি বড় সংখ্যাটা উপরে লিখবো, ছোট সংখ্যাটা নিচে লিখবো। তাহলে 12টা যেহেতু বড়, 12 উপরে থাকবে, 9টা যেহেতু ছোট, 9টা নিচে থাকবে, গুণ। তাহলে প্রথমে এইটা দুটো স্থির রেখেছিলাম, এবার এইটার সাথে এইটা স্থির রাখবো, দিন আর বিঘা নিয়ে কাজ করব। তাহলে ঘন্টাও আমার স্থির, জনও আমার স্থির, তাহলে দিন আর বিঘা নিয়ে কাজ করবো। দেখো 12 দিনে 45 বিঘা জমি চাষ হয়, তাহলে 60 দিনে কত বিঘা হবে? তাহলে দিন সংখ্যা বাড়লে জমির পরিমাণও বাড়বে, তাহলে বাড়লে বড় সংখ্যাটা উপরে আর ছোট সংখ্যাটা মানে 12 নিচে, ঠিক আছে। এবার দেখো তাহলে প্রথমে এইটা নিয়ে কাজ হয়ে গেছে আমাদের, তারপরে এইটা নিয়ে কাজ করেছি, এখন এইটাকে আর এইটাকে নিয়ে কাজ করব, এই দুটোকে স্থির রাখবো। তাহলে জন আর বিঘা নিয়ে কাজ করব, 20 জনে 45 বিঘা জমি চাষ করে, তাহলে 16 জন কমে গেছে, কত বিঘা জমি চাষ করবে? তাহলে লোক সংখ্যা কমলে জমির চাষের পরিমাণও কমে যাবে, তাহলে 16টা উপরে, কমটা উপরে থাকবে, কমে গেলে 16টা উপরে আর 20টা নিচে। এবার আমাদেরকে কাটাকাটি করতে হবে, ঠিক আছে। দেখো এই 12 আর এই 12 কেটে গেল, ঠিক আছে। 60-এর 0, 20-র 0 কেটে গেল, 9কে 45 দিয়ে কাটাকাটি করলে হবে 5, তাহলে নিচে আর 2 পড়ে আছে, এখানে 2কে কাটো, 6 হলে 3 দিয়ে কেটে দাও, তাহলে কি পড়ে থাকছে উপরে, 5 গুণিত 3 গুণিত 16, তাই তো? 16 5-এ 80, 80 আর 3-এ 240, তাহলে মোট 240 বিঘা জমির চাষ করা যাবে। দেখো অপশান ডিতে আছে 240 বিঘা, তাহলে অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর। তো এবার আমরা বন্ধুরা 9-এর দাগের অঙ্কটা পড়ছি। দেখো যদি 15টি পাম্প দৈনিক 8 ঘন্টা কাজ করে 7 দিনে 1260 টন জল তুলতে পারে, তবে কতগুলি পাম্প দৈনিক 12 ঘন্টা কাজ করে 14 দিনে 7560 টন জল তুলতে পারবে? তো এই অঙ্কটা হুবহু 8-এর দাগের অঙ্কটার মতো বন্ধুরা। এই অঙ্কটা আমি তোমাদেরকে হোম টাস্ক দিচ্ছি, তোমরা অঙ্কটা করে আমাকে কমেন্টে উত্তর জানাবে। কোনো সমস্যা হলে অঙ্কটা করতে গিয়ে তাও আমাকে কমেন্টে জানাবে। তো চলো, আর আমরা আর 9-এরটা করে সময় নষ্ট করব না, আমরা 10-এরটা করব, কারণ 9-এরটা একই অঙ্ক, তোমরা করবে। দেখো বলেছে যদি 90 জন শ্রমিক দিনে 10 ঘন্টা করে 12 দিনে 200 মিটার লম্বা, 3 মিটার চওড়া ও 2 মিটার গভীর কোনো পরীক্ষা কাটতে পারে, তবে দিনে 8 ঘন্টা কাজ করে 50 জন শ্রমিক কত দিনে 100 মিটার লম্বা, 4 মিটার চওড়া ও 3 মিটার গভীর একটি পরীক্ষা কাটতে পারবে? তো এই অঙ্কটা একটু অন্যভাবে দেওয়া আছে, আসলে কিন্তু অঙ্কটা খুব সহজ। দেখো আমি দেখিয়ে দিই, প্রথমে যে পরীক্ষাটা কাটে, তাহলে প্রথম পরীক্ষা হচ্ছে সেটাকে আমি, দেখো আমি পরীক্ষার আয়তনটা বের করব, তাহলে প্রথম পরীক্ষার আয়তন সমান, দেখো কি বলেছে, কতটা গভীর, আয়তন সমান কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, তাই তো? এখানে দেখো কি দেওয়া আছে, 200 মিটার লম্বা, তার মানে ওটা দৈর্ঘ্য, কত মিটার চওড়া, 3 মিটার চওড়া, তাহলে ওটা প্রস্থ, 3 দিয়ে গুণ করো, আর উচ্চতা হচ্ছে 2 মিটার, 2 মিটার গভীর বলেছে, তার মানে উচ্চতা 2, তাহলে আয়তন হচ্ছে এত ঘন মিটার, ঠিক আছে। গুণ করলে কত হবে, 3 দুগুণে 6, দুগুণে 1200 ঘন মিটার, ঠিক আছে। এবার দ্বিতীয় পরীক্ষা, মানে যেই পরীক্ষাটা কাটবে সো তার আয়তনটা আমরা বার করব। দ্বিতীয় পরীক্ষার আয়তন কত বলে দিয়েছি দেখো,
যে 100 মিটার লম্বা, 4 মিটার চওড়া, 3 মিটার গভীর, তাহলে 104 আর 3, তাই তো? তাহলে তার আয়তনটা হয়ে যাবে 104 আর 3-এর গুণফল, তাহলে এত ঘন মিটার। 4 3 12, তাকে 100 দিয়ে গুণ করলে হয়ে যাবে 1200, তাহলে এর আয়তনও কিন্তু 1200 ঘনমিটার। কি জানতে চেয়েছে? কত দিনে, তাহলে দিনটাকে আমরা সবার ডান দিকে রাখবো, যেটা জানতে চেয়েছে সেটা সবার ডান দিকে, দিন সংখ্যা। ঠিক আছে, কতজন শ্রমিক কাজ করছে, কত ঘন্টা করে কাজ করছে, আর আয়তন, এগুলো আমাদের জানা আছে। তাহলে ঘন্টা, তাই তো, শ্রমিক সংখ্যা, ঠিক আছে, আর আয়তন। দেখো প্রথমে আয়তন কত ছিল, কি বলেছে, 90 জন শ্রমিক, তাহলে শ্রমিকের ঘরে 90 লিখে দাও। 10 ঘন্টা করে, শ্রমিক দিনে 10 ঘন্টা কাজ করে, তাহলে ঘন্টার তলায় 10 লিখে দাও। 12 দিনে কাজ করে, তাহলে 12 দিন, দিনের তলায় 12 লিখে দাও। কি বলেছে, 200 মিটার লম্বা, 3 মিটার চওড়া, 2 মিটার গভীর পরীক্ষা কাটে, তার মানে প্রথম গভীর পরীক্ষাটা, তার আয়তন কত, 1200, তাহলে আয়তনের তলায় 1200 লিখে দাও। এবার দ্বিতীয় পরীক্ষাটা দেখো কি বলেছে, তবে দিনে 8 ঘন্টা করে কাজ করে, কত ঘন্টা কাজ করে, 8 ঘন্টা। কতজন শ্রমিক বলেছে, দেখো 50 জন শ্রমিক। বলেছে কত দিনে কাটতে পারবে যদি পরীক্ষাটা হয় 100 মিটার লম্বা, 4 মিটার চওড়া, 3 মিটার গভীর। আমরা দ্বিতীয় পরীক্ষার আয়তনও বার করে রেখেছি 1200, তাহলে আয়তনের তলায় 1200 বের করে দাও, আমাদেরকে দিন সংখ্যা বের করতে হবে। এখানে দেখো আয়তনটার কোনো পরিবর্তন হয়নি, প্রথমে 1200 ছিল, পরেও 1200 আছে, তা আয়তনটাকে যেহেতু কোনো পরিবর্তন হয়নি, একই আছে, অঙ্কের মধ্যে ধরার দরকার নেই, কারণ অঙ্কটা ছোট হবে, তাহলে বুঝতে পেরেছো, অযথা ধরে অঙ্কটা বাড়িয়ে লাভ নেই। যেহেতু আয়তনের কোনো পরিবর্তন হয়নি, তাহলে আয়তনটাকে নিয়ে আমরা কোনো কাজ করবো না, ওটার পরিবর্তন হচ্ছে না, আমাদেরকে দিন সংখ্যা বার করতে হবে। তাহলে দিন সংখ্যা সমান কত, জিজ্ঞাসা চিহ্নের উপরে যেটা আছে সেটা প্রথমে লিখে দেবো 12 গুণিত, এবার দেখো প্রথমে শ্রমিকটা স্থির রাখলাম, তাহলে ঘন্টা আর দিন নিয়ে কাজ হবে। ঘন্টা কত, প্রথমে ছিল 10 ঘন্টা, পরে হয়েছে 8 ঘন্টা, তাই তো, ঘন্টা কমে গেছে। তাহলে যদি সময় কমে যায়, একটা কাজটা করতে বেশি দিন সময় লাগবে, কম সময় করে ধরে কাজ করছি, দিনে 8 ঘন্টা কাজ করছে, তার মানে বেশি সময় লেগে যাবে, বেশি দিন লেগে যাবে, তাহলে বেশি হলে বড় সংখ্যাটা উপরে থাকবে, তাহলে 10 উপরে, নিচে 8 গুণ, এবার ঘন্টাটা স্থির রেখে দেবো, তাহলে ঘন্টা স্থির থাকলো। আমরা শ্রমিক আর দিন নিয়ে কাজ করবো, শ্রমিক 90 থেকে 50 হয়ে গেছে, এখন শ্রমিক যদি কমে যায়, কাজটা করতে বেশি দিন সময় লাগবে, তাহলে আবার বাড়ছে, তার মানে উপরে 90, নিচে 50। দেখো এই 0 0 কেটে গেল, 5 2 এ 10, 2 4 এ 8, 4 3 এ 12, 3 আর 9 হচ্ছে 27, তাহলে 27 দিন সময় লাগবে। অঙ্কটার উত্তর হয়ে যাবে 27। দেখো অপশান এতে আছে 27, তাহলে অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। এরপরে আমরা 11 দাগের অঙ্কটা করব বন্ধুরা। তো ভালো করে লক্ষ্য করো, এই ধরনের অঙ্ক কিন্তু এনএমএসসি পরীক্ষাতে এসে থাকে, তো খুব গুরুত্বপূর্ণ এই ধরনের অঙ্ক। কি বলেছে, 2:3, 3:4 ও 5:9 অনুপাত 3টিকে মানের ঊর্ধ্বক্রমে সাজাও। এখন দেখো প্রথম অনুপাতটা হচ্ছে 2:3, আমরা জানি একটা অনুপাতকে আমরা ভগ্নাংশ লিখতে পারি, 2:3 মানেই হলো 2/3। একইভাবে 3:4 হচ্ছে পরের ভগ্নাংশটা, 3:4 মানেই হলো 3/4, আমরা একটা অনুপাতকে ভগ্নাংশ আকারে লিখতে পারি এইভাবে। তাহলে 5:9 মানে কত হবে, 5/9। তাহলে মানের ঊর্ধ্বক্রমে সাজাতে বলেছে, তার মানে আমরা দেখবো এই ভগ্নাংশগুলোকে যদি মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে ফেলতে পারি, সেটাই হবে আমাদের উত্তর। তাহলে এই 3টে ভগ্নাংশকে আমরা মানের ঊর্ধ্বক্রমে সাজাতে চাই। তাহলে তলায় কি আছে, 3 4 আর 9 হরগুলো, তাহলে প্রথমে আমাদেরকে হরগুলো লসাগু করতে হয়, এটা আমরা জানি। তাহলে লসাগু করলে হবে 3 একে 3, 4 আর 3 3 9, তাহলে লসাগু কত হবে, 3 4 12, 12 3 36, তাহলে নিচেটাকে 36 করতে হবে। কী করে করবো, না 9কে 4 দিয়ে গুণ করবো, উপরে 5টাকেও 4 দিয়ে গুণ করবো। একইভাবে এটার নিচেটাকে 36 করতে গেলে 4 আছে, 4কে 9 দিয়ে গুণ করতে হবে, উপরটাকেও 9 দিয়ে গুণ করব। একইভাবে এটার ক্ষেত্রে 3 আছে, তাহলে একে 12 দিয়ে গুণ করলে 36 হবে, আর উপরটাকেও 12 দিয়ে গুণ করব। তাহলে কত হবে, 2 12 24, নিচে 36, 3 9 27, নিচে 36, তারপরে কি আছে, 5 4 20, নিচে 36। তাহলে কি বলেছিল, মানের ঊর্ধ্বক্রমে সাজাতে বলেছিল। দেখো মানের ঊর্ধ্বক্রমে, তার মানে ছোট থেকে বড়, সব থেকে ছোট কে, দেখো যার লবটি ছোট হবে, সবার তো হরগুলো একই 36, তাহলে লব কার সব থেকে ছোট, 20, 24 আর 27 সব থেকে ছোট 20, তার মানে 5:9 সবার আগে হবে, এটি সব থেকে ছোট। এরপরে এর থেকে বড়কে 20টা হয়ে গেছে, এর থেকে বড়কে 24, তার মানে 2:3, 24 মানে কোনটা, 2:3, আর তারপরে বড়কে 27 36, মানে 27 আছে, যেহেতু সব থেকে বড়, তাহলে এইটা হবে সবার শেষে, 3:4, তাহলে 5:9, 2:3, 3:4 হবে উত্তর। দেখো অপশান বিতে আছে এটি, তাহলে অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, এবারে 12 দাগের অঙ্ক দিচ্ছি, দেখো 8 এবং 18 এর মধ্য সমানুপাতে নির্ণয় করো। ঠিক আছে, তার মানে কি 8
আর 18 তার মধ্য সমানুপাতি মানে তার মাঝের সংখ্যাটা, আমরা ধরে নিচ্ছি তার মাঝের সংখ্যাটা এক্স। ঠিক আছে, মধ্য সমানুপাতির সূত্র কী হয় দেখো, এখানে এই মধ্য সমানুপাতি মানে এই এক্সটা দুবার আসবে, তাই তো এখানে যদি ওই সমানুপাত তৈরি করি কীরকম দেখতে হয়, 8:x ডবল x:18। ঠিক আছে, তার মানে কী হয় আমরা জানি প্রথম পদ ইন্টু চতুর্থ পদ, তার মানে 8 গুণিত 18 সমান মধ্যপদ তার এক্স, প্রথম পদ আর চতুর্থ পদের গুণফলটা দ্বিতীয় আর তৃতীয় পদের সমান, তার মানে এক্স ইন্টু এক্স। তার মানে কী হলো 8 গুণিত 18 সমান এক্স গুণিত এক্স মানে এক্স স্কোয়ার, তাই তো এখানে এক্সটা কী ছিল দেখো মধ্যপদ। তার মানে সূত্র আকারে আমরা লিখতে পারি, এটা মনে রাখবে তোমরা, মধ্য সমানুপাতির ক্ষেত্রে মধ্যপদের হোল স্কোয়ার সমান প্রান্তীয় পদ দুটির গুণফল, প্রান্তীয় পদ দুটির গুণফল, এটা তোমরা মনে রাখবে। তাহলে এখানে মধ্যপদ গেছিলো এক্স, কারণ তার হোল স্কোয়ার করলে কী হবে এক্স স্কোয়ার, সেটা এখানে এসেছে সেভাবেই এসেছে, দেখো আমরা প্রমাণ করে দিলাম আসলে সেটা হচ্ছে 8 আর 18 গুণফল, তাহলে সেটা সমান 8 গুণিত 18। ঠিক আছে, তাহলে 8 আর 18কে গুণ করলে কত হবে, 28 64 4 থেকে 6 10 8 কাটা 6 14, তার মানে এক্স স্কোয়ার সমান 144, তার মানে এক্স কত হবে রুট 144। 144-এর বর্গমূল কত হয় আমরা জানি 12, তাহলে উত্তর হয়ে যাবে 12। ঠিক আছে, দেখো কোন অপশানে 12 আছে, অপশান এতে 12 আছে, তাহলে অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। এরপর আমরা যে 13 দাগের অঙ্কটা করবো দেখো বন্ধুরা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এনএমএমসিতে এই 13 দাগের অঙ্কটা যেভাবে আছে, এরকম অঙ্ক প্রায় প্রত্যেক বছরই আসে একটা করে, একদম শিওর তোমরা এই ধরনের অঙ্ক পাবেই পাবে। তো এইটা তোমরা দেখে রাখো ভালো করে, একদম নিশ্চিত আসবে, বুঝতে পেরেছো? তো চলো কি দিয়েছে দেখো, কারণ বিগত বছর এরকম প্রশ্ন এসেছে, বুঝেছো বন্ধুরা, তাই বলছি। তাহলে a:2b দেওয়া আছে, এরকম থাকলে কীভাবে করবে দেখো, এই অঙ্কগুলো অনেকভাবে করা যায়, আমি তোমাদেরকে সবথেকে সহজ ট্রিক্স শেখাবো। তো লক্ষ্য করো, b:c সমান 4:3, আমাদেরকে a:b:c বের করতে হবে। ঠিক আছে, তো এই ধরনের অঙ্ক আমরা কীভাবে করবো দেখো, a:b মানে কত, a/b লিখতে পারি, a/b আমাদের কত দেওয়া আছে 3:5 মানে 3/5। একইভাবে b:c আমরা b/c লিখতে পারি, সেটা কত দেওয়া আছে 4:3, তার মানে 4/3। ঠিক আছে, এবার লক্ষ্য করো, দেখো এখানে আছে a/b আর এখানে আছে b/c, এই b আর এই b আমাদেরকে সমান করতে হবে, তাই তো এই b আর bকে কী করে সমান করবো দেখো, এখানে আছে 5 আর এখানে 4, তাহলে এটাকে 4 দিয়ে গুণ করে দাও, এটাকে 4 দিয়ে উপর নিচে গুণ করো, আর এটাকে সমান করতে হবে, তো তাহলে একে 4 দিয়ে গুণ করছে, একে 5 দিয়ে গুণ করে দেবো, তাহলে দেখো 4 গুণিত 5/3 গুণিত 5, তাই তো। তাহলে এই দুটো বিকে আমাকে সমান করতে, দেখো এখানে একটা বি আছে 5, একটা বি 4, তাহলে এই বিটাকে 4 দিয়ে গুণ করবো আর এই বিটাকে 5 দিয়ে গুণ করে দেবো, এই 5টাকে দিয়ে একে গুণ করবো আর এই 4টা দিয়ে একে গুণ করবো, তাহলে হয়ে যাবে। আর একে গুণ করতে গেলে এই ভগ্নাংশের উপরটাকেও 4 দিয়ে গুণ করতে হবে, আর একে 5 দিয়ে গুণ করতে গেলে এই ভগ্নাংশের নিচেটাকে 5 দিয়ে গুণ করতে হবে, তাহলে আমাদের হলো কি 3 4 12, 5 4 20, আর এখানে হলো 4 5 20, 3 5 15। ঠিক আছে, এবার দেখো 20 আর 20 সমান হয়ে গেছে, তাহলে a:b:c কী হবে দেখো, এখানে 12 আর দুটো বি তো 20 20 20, তাহলে বি এর জায়গায় 20 লিখবো, এ হচ্ছে 12, দেখো a/b, এ হচ্ছে 12, বি হচ্ছে 20, এখানেও বি হচ্ছে 20 আর সি হচ্ছে 15, তাহলে 15, তাহলে উত্তর হয়ে যাবে 12:20:15। দেখো কোন অপশানে আছে, অপশান ডিতে আছে 12:20:15, তাহলে এটা হচ্ছে উত্তর। দেখো বন্ধুরা, এটা হচ্ছে সবথেকে শর্টকাট মেথড, এই মেথডটি তোমরা মনে রাখবে, খুব হেল্পফুল হবে এই মেথডটি তোমাদের পরীক্ষায় কম সময় করার জন্য, তোমাদেরকে আমি বলে দিলাম। তো আজকে বন্ধুরা ভিডিওতে আমি এখানেই স্টপ করছি ভিডিওটি, আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। এই ধরনের আরও অনেক ভিডিও নিয়ে আমরা খুব শীঘ্রই হাজির হব, তো তোমরা সঙ্গে থাকো, আর তোমরা কী ধরনের ভিডিও পেতে চাও আমাকে কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলবে না। আর যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করতে ভুলবে না, যাতে ভিডিও নোটিফিকেশন তোমাদের সবার আগে পৌঁছে যায়। আর তোমরা প্লিজ ভিডিওটা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে বন্ধুরা, কারণ তোমরা যত শেয়ার করবে আমি তত উৎসাহ পাবো এরকম ভিডিও তৈরি করার। তো প্লিজ বন্ধুরা, তোমরা আশা করি ভিডিওটা শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবে এবং সাহায্য করবে। ধন্যবাদ বন্ধুরা।